আমার আম্মু বলছিল যে এতগুলা মানুষের বাচ্চা মারা যাচ্ছে, ঠিক আছে, তোকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। তখন আমার নতুন বউ ছিল, আমার বিয়ে করার অল্প কয়েকদিন। তো তারা খুব বেশি পরিমাণে কান্নাকাটি করছিল। আহ, যখন ছাত্রলীগের হামলা শুরু হয় তার একদিন আগে আমি বাসায় চলে যাই, গিয়ে রংপুরে আমি আন্দোলনে অংশগ্রহণ করি। আমার বাসা রংপুর। তো সেখানে আন্দোলন করা অবস্থায় আমি রংপুরে থাকা অবস্থাতেই আবু সাঈদের শাহাদাত হয় এবং শহীদ আবু সাঈদের জানাজাও করতে দেওয়া হয় নাই রংপুরে। তার বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমি আবু সাঈদের গায়েবানা জানাজায় অংশ নেই এবং তৎপরবর্তী বিক্ষোভ মিছিলে যাই। যখন আন্দোলনকে বেগবান করার জন্য, আন্দোলনকে সক্রিয় করার জন্য ছাত্রদের নিয়ে একটা তালিকা প্রণয়ন করা হলো, সেটা হচ্ছে সমন্বয়কের একটা কমিটি, সমন্বয়ক এবং সহ সমন্বয়কের তালিকা। প্রথম দফায় একটা, দ্বিতীয় দফায় আরেকটা। দ্বিতীয় দফাতে আমি দেখলাম সেখানে আমার নাম আছে সহ সমন্বয়ক। তখন আমি আর রংপুরে থাকাকে, মানে রংপুরে অবস্থান করাতে তুষ্ট হতে পারলাম না, সমীচীন মনে করলাম না। আমি ঢাকায় ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। তখন সারা দেশব্যাপী ক্র্যাকডাউন চলছে। তো আমি রংপুরে থাকা অবস্থাতে রংপুরে সর্বপ্রথম হত্যাকাণ্ডটা হয়, এই আন্দোলন কেন্দ্রিক হত্যাকাণ্ড শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু হয়। তো আমরা ভেবেছিলাম আবু সাঈদ হত্যাকাণ্ডের পর রংপুরে আর বড় ধরনের কোনো ক্র্যাকডাউন হবে না, কিন্তু আসলে আমরা ছিলাম ভুল। আবু সাঈদ হত্যার পর রংপুরে মোটামুটি একটা যুদ্ধাবস্থা তৈরি হয়ে যায়। রংপুরে ক্যান্টনমেন্ট আছে সেনাবাহিনীর, ক্যান্টনমেন্ট থেকে সেনাদেরকে নামানো হয়, তারা ব্যারাক থেকে চলে আসে এবং পুরো রংপুর শহরে দেশব্যাপী কারফিউ চলছিল এবং রংপুরে কারফিউ জারি রাখে মূলত সেনাবাহিনী। এবং আমরা যখন বাইরে বের হতাম তখন 1 ঘন্টা 2 ঘন্টা করে যখন কারফিউ ব্রেক থাকতো, সেনা সদস্যদের দেখতাম, তো আমাদের তাদের অস্বাভাবিক লাগতো। আমাদের প্রথম দিক থেকেই সন্দেহ ছিল যে এরা হয়তো বাংলাদেশের কেউ না, ভারতের কেউ হইতে পারে। আর তাদের কথাবার্তা একটু অসমীয়া টান। তারপর আমাদের ওই পাশেই ছিল শিলিগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড় বর্ডারে। তো আমাদের একটা ধারণা ছিল যে এরা আসলে বিদেশি হতে পারে এবং তাদের চেহারা, উচ্চতা, কথাবার্তা, চালচলন এরকম ছিল। আমাদেরকে বাংলাদেশের সেনাবাহিনী, আমরা এর আগে যখনই দেখেছি আমাদের স্কুল বা মাদ্রাসার মাঠে ক্যাম্প করতো, তারা কখনোই আমাদের সাথে উগ্র কোনো আচরণ করেনি। কিন্তু তাদের কথাবার্তার ধরন, তাদের হুমকি, এসব দেখে মানে আমাদের আর কি স্বাভাবিক মনে হয়নি। রংপুরে থাকা অবস্থায় আমি একবার আমার বোনের বাসায় যাই, নীলফামারী। সেই দিন আমার যাওয়ার রাস্তাতেই আমি একটা মোটামুটি যুদ্ধক্ষেত্র অতিক্রম করি। নীলফামারী শহরের যে শিল্পনগরী আছে সৈয়দপুর, সেই সৈয়দপুরে আমরা যখন ক্রস করি রাস্তা, তখন পুলিশের সাথে স্থানীয় মানুষের সংঘর্ষ চলছে। আমি গিয়ে দেখি সেখানে স্থানীয় মানুষ যে আশেপাশের পুলিশ চৌকি, পুলিশ বক্স এবং থানায় অগ্নিসংযোগ করেছে। এর কারণ ছিল পুলিশ এসে ছাত্রদের উপর গুলি চালিয়েছিল। সেখানে ছাত্রদের মধ্যে, ছাত্ররা যখন আন্দোলন করছিল, সৈয়দপুরের যে স্থানীয় জনগোষ্ঠী অধিকাংশই হচ্ছে বিহারি। তারা বিহারি এবং তারা সেখানকার স্থানীয়, তারা আশেপাশে সংখ্যাগরিষ্ঠ। তো সেই বিহারিদের উপরে হামলা চালায় পুলিশ। এই রণক্ষেত্র অতিক্রম করার সময় আমরা দেখি সেখানে অন্তত সেদিন 5 জন বিহারি ছেলের লাশ পুলিশের মাধ্যমে, পুলিশের গুলিতে তারা সেদিন নিহত হয় এবং বিহারিদের সাহসিকতাও সেখানে দেখা যায়। আমরা যখন সেখান দিয়ে যাই, বিহারি ছেলেরা কয়েকটা পুলিশকেও ধরাশায়ী করে ফেলে এবং কয়েকজন মিলে পুলিশের রাইফেল কেড়ে নিয়ে হয়তো তাদেরকে গুলি করতে উদ্যত হয়। এরকম পরিস্থিতির মোকাবিলা করে আমরা সেদিন যাই। সেদিন রংপুর সহ সারা দেশে অন্তত 25 থেকে 26 জন মানুষ পুলিশ এবং সেনাবাহিনীর হাতে মারা যায়। সেনাবাহিনী আন্দোলনের সর্বশেষে এসে মানুষের প্রশংসা কুড়ালেও প্রথম দিকে সেনাবাহিনী মূলত আমাদের সাথে ছিল না। স্থানীয় ম্যাজিস্ট্রেটদের হুকুমতের আন্ডারে বা ম্যাজিস্ট্রেটদের আন্ডারে যখন সেনাবাহিনীকে নামানো হয়, সবচেয়ে বেশি ছাত্র হত্যা করেছে সেনাবাহিনী এবং পুলিশ, সাথে বিজিবি।
সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি মিলে যে যৌথ বাহিনীটা ছিল, তারা মিলে সৈয়দপুরে একটা ক্র্যাকডাউন চালায়। তারপর নীলফামারীর একটা ছেলেকে মেরে ফেলে, যাকে ছাত্রলীগ নিজের বলে দাবি করেছিল, সেটা ঢাকা কলেজের। তো তারপর আমি নীলফামারীতে আটকে যাই, কারণ এই হত্যাকাণ্ডের পর কারফিউর যে ব্রেকিং টাইমটা ছিল সেটা আর থাকে না, সেটা কমে যায়। তো যখন সমন্বয়ক তালিকাটা আসলো, খুব সম্ভবত আগস্টের 1 তারিখে, অথবা হ্যাঁ আগস্টের 1 কিংবা 2 তারিখে, তখন আমি ঢাকায় চলে আসার চিন্তা করি। তখন সারা দেশে একটা বিভীষিকাময় অবস্থা, সারা দেশেই হত্যাকাণ্ড চলছে। তখন রংপুরেই শহীদের সংখ্যা বেড়েই চলেছে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, আমাদের বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ। আমরা কোথায় এসে থাকবো, কিভাবে কি করব, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমার এক বন্ধুর সাথে আমার কথা হয়, নিউ মডেল ডিগ্রি কলেজের ঢাকার। সে ছাত্রদলের কর্মী ছিল। তার বাসা ছিল কুড়িগ্রাম, কুলিপুরে। আমরা হঠাৎ করে রাতের বেলাতেই সিদ্ধান্ত নিই সন্ধ্যার দিকে যে আমরা ঢাকায় ফিরবো, কিন্তু তখন যে আন্তঃজেলা বাস বন্ধ, ট্রেন বন্ধ, এবং কোনো যাতায়াতের কোনো উপায় নাই। সে যখন অনেক কষ্ট করে চলে আসলো কুড়িগ্রাম থেকে, সে কিছু জায়গা হেঁটে আসছে, কিছু সিএনজিতে, কিছু রিক্সাতে, রংপুরে এসে সে আমার সাথে দেখা করে। আমি যখন বাসায় থেকে চলে আসি, তখন বাড়িতে একটা মানে অন্যরকম অবস্থা। সবাই বুঝতে পারছে যে এটা কতটা বিপজ্জনক হতে পারে এই মুহূর্তে বাসা থেকে চলে যাওয়া, তাও ঢাকা তো তখন একটা মৃত্যুপুরীতে রূপান্তর হয়ে গেছে। তখন আমরা ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মানুষের মাধ্যমে খোঁজ পেতাম যে যাত্রাবাড়িতে কিরকম হত্যাকাণ্ড চলছে, মিরপুরে কিরকম হত্যাকাণ্ড চলছে, মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে মারা হচ্ছে। তখন এইসবের মধ্য দিয়ে কেউ চাচ্ছিল না যে আমি ঢাকায় চলে আসি আন্দোলন করার জন্য। এক পর্যায়ে আমি তাদেরকে বুঝাইতে সক্ষম হই। তারা যখন দেখে যে সহসমন্বয়কের তালিকায় আমার নাম চলে আসছে, আমার আম্মু বলছিল যে এতগুলা মানুষের বাচ্চা মারা যাচ্ছে, ঠিক আছে, তোকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। তো আমি যখন চলে আসি, আমরা খাবার টেবিলে সবাই বসে আছি, আর টেবিলে খাওয়া দাওয়ার পর সবাই হাত তুলে দোয়া করা শুরু করলো। মানে একটা মাতমের মতো অবস্থা। সবাই দোয়া করছিল আমাকে আল্লাহর হাওলায় ছেড়ে দিল, মানে আল্লাহর হেফাজতে হয় হাসিনার পতন হবে, আর নাইলে আমি নিরাপদ থাকবো। এরকম একটা পরিস্থিতিতে আমি চলে আসি ঢাকায়। তখন আমার নতুন বউ ছিল, আমার বিয়ে করার অল্প কয়েকদিন। তো তারা খুব বেশি পরিমাণে কান্নাকাটি করছিল, বউ, তারপর বাসার মানুষজন। আমরা যখন চলে আসি, তখন কোনো বাস পাচ্ছি না, কোনো গাড়ি পাচ্ছি না, পরিবহন নাই। আমার সেই বন্ধুটা কুড়িগ্রাম থেকে আসতে তার বেশ কয়েক ঘন্টা লেগে গেছে। আমরা কিভাবে যাব, আমাদের সেফটির জন্য আমরা কিছু সাথে অস্ত্র রাখলাম। সেই রকম ভয়ানক মরণাস্ত্র আমরা সংগ্রহ করতে পারি নাই। আমাদের অস্ত্রের মধ্যে ছিল এন্টি কাটার, কাগজ কাটা যে এন্টি কাটার থাকে, একটা নতুন ধারালো এন্টি কাটার, কিছু মাস্ক, তারপর আমার সাথে হ্যান্ড ওয়াশ টাইপ একগুলো জিনিস আছে, সেগুলো যে পুলিশ আসলে চোখে মারবো। তো আমরা চশমা, এসব জিনিসপত্র নিয়ে ব্যাগে, মোবাইল টোবাইল ঢুকিয়ে ব্যাগের মধ্যে আমরা চলে আসি। রংপুরের মডার্ন মোড়ে কিছু লোকাল বাস পাই। সৌভাগ্যজনকভাবে আমরা ওই বাসে উঠি, এবং সেই বাসটাই আমাদেরকে ঢাকা পর্যন্ত নিয়ে আসে, রাস্তা ভেঙে ভেঙে, বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে। ঢাকায় আসার পর আমরা আজিমপুরের একটা বাসাতে উঠি। ওই বাসাতে আমার এই বন্ধুটা থাকতো, সেখানে উঠি এবং আশেপাশের মানুষের সাহায্য পাই। আমরা যখন আন্দোলনে বের হতাম, তখন স্থানীয় মানুষজন আমাদেরকে সাহায্য করত। স্থানীয় মানুষজন আমাদেরকে টাকা পয়সাও দিত, যাতে আমরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের জন্য, ভাইদের জন্য কিছু খাবার, শুকনো খাবার অথবা পানি সরবরাহ করতে পারি। তো আমি ব্যক্তিগতভাবে নিজেকে নিয়ে খুবই গর্ববোধ করি যে আমি আন্দোলনের এই পর্যায়ে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরেছিলাম, এবং
আমি এটা মাঝে মাঝে চিন্তা করি যে আমার ঢাকা আসার সিদ্ধান্তটা ছিল আমার জীবনের নেওয়া সেরা একটা সিদ্ধান্ত। যে আমি, আমার ভাইরা মারা যাচ্ছে এভাবে আমি আর বাসায় বসে থাকিনি। আমি জেলা শহরে আন্দোলন করেছি ঠিক আছে, কিন্তু কোনোভাবেই মনকে বুঝ দিতে পারছিলাম না যে সেখানে আন্দোলন করছি আমি আমি যার কারণে ঢাকায় কামব্যাক করি এবং সেখানে এসে আন্দোলনে যোগ দেই এবং হাসিনার পতন পর্যন্ত আমি ঢাকায় অবস্থান নেই।